where the mind is without fear and the head is held high, where knowledge is free. नमस्कार আমি তন্ময় মণ্ডল আজকে ক্লাস 8 এর ভূগোলের শিলা অধ্যায়টা পড়ানো হবে আর আমি অক্রমণী স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে যে শিলা ক্লাস 8 এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শিলা। তো শিলা বেসিক্যালি ভূত্বক গঠনকারী উপাদান হচ্ছে শিলা। এই যে ভূত্বক গঠনকারী উপাদান যেটাকে শিলা বলা হলো, শিলা আবার বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত। তো শিলা আবার বিভিন্ন রকমের হয়, যেমন আমরা শুনেছি ছোট থেকে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো তিনটে ভাগ রয়েছে শিলা। প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে আগ্নেয় শিলা, আর দ্বিতীয় হচ্ছে পাললিক শিলা, আর 3 নম্বর হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। তো এর মধ্যে আগ্নেয় শিলাকে আবার বলা হয় প্রাথমিক শিলা। প্রাথমিক কেন? কারণ এই শিলাটাই প্রথম সৃষ্টি হয়েছিল পৃথিবী সৃষ্টির পরে। তারপর থেকে আগ্নেয় শিলা থেকে পাললিক, পাললিক থেকে রূপান্তরিত, আবার রূপান্তরিত থেকে পাললিক, পাললিক থেকে আগ্নেয়, এগুলো আবার পরবর্তীতে আমরা পড়ব। তো এই যে আগ্নেয় শিলা বলতে যেটা বোঝায়, মানে আগ্নেয় কথা আগুন থেকে, তার মানে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে মূলত এই শিলা সৃষ্টি করেছে। এবার সেটা ভূপৃষ্ঠের বাইরে বেরোতে পারে, আবার ভূ অভ্যন্তরেও সৃষ্টি হতে পারে। তো সেই হিসেবে আগ্নেয় শিলা তার উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ রয়েছে। কীরকম? যেমন যদি ভূ অভ্যন্তরে গঠিত হয় তখন সেটাকে বলা হচ্ছে উদ্বেদী, আর যদি ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় নিঃসারী। এই যে উদ্বেদী বললাম, এর আবার দুটো ভাগ রয়েছে, পাতালিক, উপপাতালিক। তাহলে একটু আগ্নেয় শিলার উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগে যাই। কথাটা কি দাঁড়ালো? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। তো এখানে মূলত দুটো ভাগের কথা বলা হলো। কি কি? এক নম্বর হচ্ছে নিঃসারী, আর একটা হচ্ছে উদ্বেদী। তো এইটা যদি একটা চিত্রের সাহায্যে দেখি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। এটা যদি ভূপৃষ্ঠ হয়, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে এগুলো হচ্ছে ভূ অভ্যন্তর ভাগ। এটা হচ্ছে ভূ অভ্যন্তর ভাগ।
তাহলে ভূ অভ্যন্তর ভাগে কি রয়েছে, অনেকটা অভ্যন্তরে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ম্যাগমা। তাহলে এখানে এটা কি রয়েছে, ম্যাগমা। ম্যাগমা ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ এখান থেকে বিভিন্নভাবে, সেটা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বেরিয়ে আসতে পারে বা আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসতে পারে, যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেটার নাম হচ্ছে কি, লাভা। তাহলে ম্যাগমা ভূ অভ্যন্তরে, আর ভূপৃষ্ঠের বাইরে এলে লাভা। তাহলে ভূপৃষ্ঠের বাইরে যখন আসছে তখন এখানে জমা হয়ে বিভিন্ন রকমের ভূমিরূপ গঠন করে। এটা একটা ভূমিরূপ গঠন করে। এবার ভূপৃষ্ঠের বাইরে যেটা বেরোলো, তাহলে এটাকে কি বলবো আমরা, আগ্নেয়শিলার কোন ভাগের মধ্যে হলো, নিঃসারী। এটা হচ্ছে নিঃসারী আগ্নেয়শিলা। এবার নিঃসারী আগ্নেয়শিলা কি, যেমন হচ্ছে ব্যাসল্ট। নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণ কি, ব্যাসল্ট। ব্যাসল্ট, এই ব্যাসল্টটা কোথায় দেখতে পাওয়া যায়, রেল লাইনের আমরা বড় বড় যে পাথরগুলো দেখতে পাই এটাকে বলে ব্যাসল্ট। আর ভূ অভ্যন্তরে যদি সৃষ্টি হয়, মানে ধরো একেবারে অনেকটা গভীরে যদি সৃষ্টি হয়, তাহলে এইখানে যেটা হয় এটার নাম হচ্ছে পাতালিক। পাতালিক, এই পাতালিকের উদাহরণ হচ্ছে গ্রানাইট। গ্রানাইট। আবার এই রকমভাবে কোনো ফাটল পথে ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে, সেটা আগ্নেয়গিরির জ্বালামুখ হতে পারে বা ভূপৃষ্ঠের ফাটল বরাবর হতে পারে। যদি এই রকম জায়গাতে ম্যাগমাটা সঞ্চিত হয়, এই রকম জায়গাতে, তাহলে এটাকে বলা হবে উপপাতালিক। উপপাতালিক। এই উপপাতালিকের উদাহরণ হচ্ছে ডলেরাইট। এগুলো সব আগ্নেয়শিলার মধ্যে হলো। তাহলে এই পাতালিক এবং উপপাতালিক এই দুটো কিসের উদাহরণ, আবার কার শ্রেণীবিভাগ হচ্ছে, এই দুটো হচ্ছে উদ্বেদী। উদ্বেদী আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ। তাহলে এই হচ্ছে মোট আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ। কেন এটাকে প্রাথমিক শিলা বলা হয়, কারণ পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয় তখন এই ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এসে এইভাবে আগ্নেয়শিলা গঠন হয়েছিল বলে একে প্রাথমিক শিলা বলা হয়। এবার এই যে গ্রানাইট বলা হলো, তাহলে গ্রানাইট আবার বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত। যেমন কীরকম খনিজ, যেমন মাইকা, ফেলসপার, হর্নব্লেড, কোয়ার্টজ, এগুলো সব আবার গ্রানাইটের বিভিন্ন রকমের যেটা শিলা তার বিভিন্ন খনিজ, গ্রানাইটের বিভিন্ন রকমের খনিজ। তাহলে গ্রানাইট একটা যদি উদাহরণ হিসেবে দেখি, এটা গ্রানাইট যদি হয়, এটা হচ্ছে গ্রানাইট একটা শিলা। গ্রানাইট একটা শিলা। তাহলে গ্রানাইট শিলার বিভিন্ন রকমের খনিজগুলো কি হতে পারে, মাইকা, তারপরে কোয়ার্টজ, তারপরে যেমন হতে পারে ফেলসপার, হর্নব্লেড, ফেলসপার, হর্নব্লেড। তাহলে এই যে একটা গ্রানাইট শিলা, তাহলে সে একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হলো। তাহলে এইভাবে একটা শিলা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হতে পারে, আবার একটা খনিজের সমন্বয়ে গঠিত হতে পারে। যেমন চুনাপাথর, চুনাপাথর একটা খনিজ ক্যালসাইটের সমন্বয়ে গঠিত। তাহলে এটা হলো আগ্নেয়শিলা। তাহলে আগ্নেয়শিলা যখন আমরা পরীক্ষার খাতায় লিখব বা আমরা যখন ওটাকে ডিটেলস পড়ব, তখন এই ছবিটা যেন আমরা সেখানে আঁকি। সেখানে আমাদের একটু স্পষ্ট করে দিতে হবে যে পাতালিক, তার উপপাতালিক, পাতালিক উপপাতালিক মিলে উদ্বেদী, ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে নিঃসারী, নিঃসারীর আবার শ্রেণী বা যেটা উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, পাতালিক গ্রানাইট, উপপাতালিক ডলেরাইট ইত্যাদি। তাহলে এটা হলো। এবার আসা যাক যে গ্রানাইট আর ব্যাসল্ট এই দুটোর কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। একদিকে হচ্ছে গ্রানাইট, এটা একটা আগ্নেয়শিলা, আবার একদিকে হচ্ছে ব্যাসল্ট, এটাও একটা আগ্নেয়শিলা।
তাহলে গ্রানাইটটা কি হলো, এটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে পাতালিক মানে উদ্বেদী, উদ্বেদী আগ্নেয় শিলা। আর ব্যাসল্ট হচ্ছে কি নিঃসারী, নিঃসারী আগ্নেয় শিলা, নিঃসারী। গ্রানাইট গঠিত অঞ্চলটা কীরকম হয় না, ঠিক এই রকম আর কি, গোলাকৃতি হয়, ভূমিরূপটা গোলাকার হয়। গ্রানাইট শিলা গঠিত অঞ্চল ভূমিরূপটা এরকম গোলাকার হয়। যেমন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যদি এইখানে একটা ভারতের ম্যাপ আঁকা হয়, এইখানে যদি একটা ভারতের ম্যাপ আঁকা হয়, তাহলে এই যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, এখানে এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি। এখানে বেশ কিছু ছোট ছোট টিলার আকৃতি ভূমিরূপ দেখতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে বেসিক্যালি গ্রানাইট। আর ব্যাসল্ট কীরকম হয়, ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপটা একটু চ্যাপ্টা প্রকৃতির হয়, মানে এইরকম হবে, মাথাটা এরকম একটু চ্যাপ্টা প্রকৃতির হবে, এটা হচ্ছে ব্যাসল্ট। তাহলে ব্যাসল্ট কোথায়, কোন জায়গাটা লক্ষ্য করতে পারবো, এই রকম জায়গা, এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি। দুটো মালভূমি অঞ্চল বললাম, একটা ছোটনাগপুর মালভূমি, একটা দাক্ষিণাত্য মালভূমি। এই দাক্ষিণাত্য মালভূমিতে যে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চল আছে, সেটা আবার কীরকম হবে, এটা বললাম যে গ্রানাইটটা এরকম গোলাকার হবে, আর ব্যাসল্ট যেটা আছে সেটাকে যদি আমরা একটু ভূমিরূপটাকে এইভাবে এইখানে দেখি, তাহলে এই রকম, যেটাকে বলে ডেকান ট্রাপ বা টেবিল ল্যান্ড বলা হয়, এই রকম দেখতে হয়, অনেকটা টেবিলের মতো দেখতে, মাথাটা সমতল হয়। এবার যদি গ্রানাইট দেখি, গ্রানাইট কোথায় হয়, ভূ অভ্যন্তরে একেবারে গভীরে পাতালে। তাহলে একেবারে গভীরে পাতালে যদি সৃষ্টি হয়, তাহলে সেটা সৃষ্টি হতে অনেকটা সময় লাগবে, কারণ ভূ অভ্যন্তরের মধ্যে বায়ু প্রবাহ পৌঁছবে, তবে সৃষ্টি হবে। তাহলে গ্রানাইটের দানাগুলো, এর দানাগুলো তাহলে কীরকম হবে, এর দানাগুলো হবে বড় গ্রানাইটের। আর ব্যাসল্টের দানাগুলো কি হবে, ব্যাসল্টের দানাগুলো হবে সূক্ষ্ম, ব্যাসল্টের দানা হচ্ছে সূক্ষ্ম। আগ্নেয় শিলা মানে শিলাতে দারণ, ফাটল, সচ্ছিদ্রতা এগুলো কিচ্ছু থাকবে না। আগ্নেয় শিলাতে কোনো রকম জীবাশ্ম থাকবে না, এবং যত রকমের শিলা আগ্নেয়, পাললিক বা রূপান্তরিত, সবগুলোর মধ্যে কিন্তু এই আগ্নেয় শিলা খুব বেশি ক্ষয় প্রতিরোধী হয়, কঠিন হয়। যদিও আবার আগ্নেয় থেকে রূপান্তরিত হলে আরও বেশি ক্ষয় প্রতিরোধী হয়, সেটা পরে আসবো। কিন্তু আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, ক্ষয় প্রতিরোধী হবে, এখানে কোনো জীবাশ্ম থাকবে না, দারণ ফাটল থাকবে না। তারপর এইখানে যেহেতু ভূ অভ্যন্তরে যেটা সৃষ্টি হয়, সেটা মানে বায়ু প্রবাহ ধীরে, মানে খুব কম পেয়ে সেটা ধীরে ধীরে শীতল হয় বলে তার দানাগুলো বড় বড় হয়। ভূপৃষ্ঠের বাইরে যেটা বেরিয়ে আসে সেটা ব্যাসল্ট, যেটা বললাম রেল লাইনের পাশে দেখতে পাওয়া যায়, সেগুলো সূক্ষ্ম প্রকৃতির হয়, মানে দানাগুলো সূক্ষ্ম হয়। গ্রানাইট বা ব্যাসল্ট যাই বলি না কেন, এগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষয় প্রতিরোধী হয়, এবং পৃথিবীর সৃষ্টির প্রথম পর্যায়ে এই শিলাগুলোর সৃষ্টি হয়েছিল, যেটা হচ্ছে গ্রানাইট, ব্যাসল্ট ইত্যাদি। তাহলে এক হচ্ছে আমরা আগ্নেয় শিলা সম্বন্ধে জানলাম যে এটা হচ্ছে আগ্নেয় শিলা। এবার একটু যাই পরের পার্টে, প্রাথমিক শিলা। যেহেতু শিলাগুলো পরস্পর সম্পর্কযুক্ত, অতএব আলোচনা করতে করতে আবার কোথাও হয়তো আগ্নেয় শিলা প্রসঙ্গটা চলে আসবে। এবার যাই পাললিক শিলাতে। তাহলে এটা আগ্নেয় শিলা কমপ্লিট হয়ে গেল, এবার আসি পাললিক শিলা। পাললিক, পাললিক, পাললিক শিলা। তো পাললিক শিলা বলতে প্রথম কথা হচ্ছে এইখানে যে কথাটা আছে সেটার মধ্যে একটা পলি পলি ভাব আছে, পলি। তাহলে পলি কোথায় হয়, নদী, সমুদ্র, হিমবাহ, এই সমস্ত জায়গা থেকে পলি সঞ্চিত হয়। তাহলে পাললিক শিলা কি হয়, ধরা যাক এটা কোনো ভূপৃষ্ঠ, এটা স্থলভাগ রয়েছে,
আর এটা হচ্ছে জলভাগ, এটা হচ্ছে জলভাগ। তাহলে এইখানে ধীরে ধীরে পলি জমতে থাকে। আর পলি তো একবারে অনেক জমে না, প্রথমে যেটা জমলো তারপরে তারপরে আরেকটু এইভাবে একটা স্তর গঠিত হয়। এই জন্য এবং এই যে পাললিক শিলা গঠিত হলো, এইখানে স্তর লক্ষ্য করা যায়। আর যেহেতু পলি গঠিত হয়ে হয়, অতএব এটা নরম প্রকৃতির হবে। এখানে ছিদ্র থাকবে, প্রবেশ্যতা থাকবে, এটা খুব বেশি মানে ক্ষয় প্রতিরোধী হবে না, সহজে ক্ষয়ে যাবে। তো এই রকম পাললিক শিলা আমরা কোথায় দেখতে পাই? যদি আমরা দেখি যে আমরা হিমালয়ের নাম শুনেছি, যেখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণে পাললিক শিলার অবস্থান লক্ষ্য করা যায়। তো সেইটা হচ্ছে কোথায়? এই যে এইখানে, এইখানে সবথেকে বেশি পাললিক শিলার অবস্থান লক্ষ্য করা যায়। কেন? তার কারণ এটা পলি গঠিত হয়েছে। তাহলে এখানে এত পলি এলো কোথা থেকে? এখানে এত পলি আসার কারণ হচ্ছে হিমালয়। হিমালয়ে পাললিক শিলার সমন্বয়ে গঠিত হিমালয়। তাহলে এখানে পলি আসার কারণ কি? পলি আসার কারণ হচ্ছে, আমরা কি জানি যে একটা সময় এরকম হিমালয়ে একটা মহীখাত ছিল। এদিকে ছিল আঙ্গারাল্যান্ড বলে একটা প্রাচীন ভূখণ্ড, আর এদিকে ছিল গন্ডোয়ানাল্যান্ড বলে একটা প্রাচীন ভূখণ্ড। সেই ভূখণ্ডের পলি এরকমভাবে টেথিস, যেটা মহীখাত, সেখানে সঞ্চয় হতে থাকে। এটা হচ্ছে টেথিস। তাহলে পলি সঞ্চয় হচ্ছে মানে আস্তে আস্তে পাললিক শিলার ফর্মেশন শুরু হয়। তারপরে আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড পরস্পরের দিকে সরে আসার ফলে একটা সময় গিয়ে কি হলো, এই পলি স্তরে আস্তে 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 ভাঁজটা আরও বাড়তে থাকে, এবং সেই ভাঁজটা বাড়তে বাড়তে এখন বর্তমানে এইখানে যে পর্বতের সৃষ্টি হয়েছে, সেই পর্বতটার নাম হয়েছে হিমালয়। হিমালয় না, হিমালয় ছাড়া আরও অনেক পর্বত আছে এখানে। উঁচু ক্লাসে গেলে সেগুলো আরও পড়বে। হিমালয়, কারাকোরাম, জাগ্রস, পন্টিক, টরাস, হিন্দুকুশ, সুলেমান, একাধিক পর্বত রয়েছে। তাহলে এই হচ্ছে পাললিক শিলা। তাহলে পাললিক শিলা স্তরটা কি দেখতে পাচ্ছি এরকম? এটা একটা স্তর, এটা আরেকটা স্তর, এটা আরেকটা স্তর। এইভাবে কিন্তু পলি স্তর জমতে আছে। জমতে জমতে পাললিক শিলার সৃষ্টি হয়। এবার এই যে স্তরের মধ্যে দেখা গেল এই রকম জায়গাতে কোনো একটা জীব দেহাবশেষ পড়ে তার ছাপটা রয়ে গেছে। এখানে একটা জীব দেহাবশেষ পড়ে তার ছাপটা রয়ে গেছে, এটাকে বলা হচ্ছে জীবাশ্ম। তাহলে জীবাশ্ম বিষয়টা কীরকম হলো? ধরা যাক এটা কোনো শিলাস্তর রয়েছে, তার উপরে এইরকমভাবে কোনো একটা প্রাণী, সমুদ্র যেহেতু, ওই জন্য মাছ হওয়ার চান্সটা বেশি, সামুদ্রিক বিভিন্ন গাছপালা হতে পারে। তাহলে এইটা হচ্ছে কি? জীবাশ্ম। এই জীবাশ্ম দেখে বোঝা যায় ওই শিলার বয়স কত। তাহলে এটা হলো পাললিক শিলা। তাহলে পাললিক শিলা যে ভূপৃষ্ঠের সৃষ্টি হচ্ছে, এটা মূলত পাহাড়, পর্বত, মালভূমি, নদী, হ্রদ, জলাশয়, এগুলো সৃষ্টি হওয়ার পরে কিন্তু পাললিক শিলার সৃষ্টি হয়। পাললিক শিলা যেহেতু সমুদ্র বা জলাশয় বা হ্রদ, নদীতে সৃষ্টি হয়, এই জন্য এই শিলাটা কীরকম হয়? এই শিলাটা একটু ক্ষয়প্রবণ হয়। ক্ষয়প্রবণ মানে কি? সহজে ক্ষয় হতে পারে। আর কি হতে পারে? এইখানে জীবাশ্ম থাকে। তাহলে এগুলো হচ্ছে পাললিক শিলার বৈশিষ্ট্য। ক্ষয়প্রবণ হয়, জীবাশ্ম থাকে। আর কি না, এই যে পাললিক শিলার মধ্যে যদি জীবাশ্ম থাকে, তাহলে উদ্ভিদ, গাছপালা ইত্যাদি থাকতে পারে। তাহলে কি হবে? তাহলে কয়লা তো আমরা জানি যে এটা জীবাশ্ম জ্বালানি। কয়লা, খনিজ তেল পাললিক শিলাস্তরের মধ্যে সৃষ্টি হয়। একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যেই সৃষ্টি হয় কয়লা, খনিজ তেল। আর কি হতে পারে? এটা দারণযুক্ত হতে পারে। পাললিক শিলাস্তরে ফাটল থাকতে পারে। পাললিক শিলাস্তর সছিদ্র হতে পারে, ইত্যাদি ইত্যাদি।
পাললিক শিলার উদাহরণগুলো কি? উদাহরণ যেমন হচ্ছে চুনা পাথর। পাললিক শিলার উদাহরণগুলো কি? চুনা পাথর, চুনা পাথর, আর কি বেলে পাথর, বেলে পাথর, এগুলো হচ্ছে সব পাললিক শিলার উদাহরণ। তাহলে যদি আমাদের পাললিক শিলা লিখতে হয় তাহলে কিন্তু এইরকমভাবে একটু ছবিগুলো এঁকে করব। ওকে, এবার একটু আলোচনা করা যাক যে পাললিক শিলার পরে যেটা রয়েছে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা ব্যাপারটা কীরকম? রূপান্তরিত, এগুলো আবার পরে পরে আরেকটু আলোচনায় আসতে পারে প্রসঙ্গক্রমে। এবার হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত, রূপান্তরিত মানে কি? কথার মধ্যেই বোঝা যাচ্ছে মানেটা কি। রূপান্তরিত শিলা মানে এই শিলাটা রূপান্তরিত হয়ে গেছে। কিভাবে রূপান্তরিত হয়ে গেছে? কোনো একটা শিলা আরও বেশি চাপ তাপ এর প্রভাবে যদি তার ভৌত রাসায়নিক ধর্মের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, মানে আগে যেরকম ছিল তার সব কিছু পরিবর্তন হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে কি? রূপান্তরিত শিলা। তো এই রকম রূপান্তরিত শিলার মধ্যে যেমন আমরা জানি যে গ্রানাইট থেকে সৃষ্টি হয় হচ্ছে নিস, এটা একটা রূপান্তরিত শিলার উদাহরণ। তাহলে আগ্নেয় বা পাললিক শিলা যদি আগের থেকে আরও বেশি তাপচাপের মধ্যে পড়ে দীর্ঘদিন ধরে, তাহলে সেই শিলাটা আগে তার যা ধর্ম ছিল, ভৌত বা রাসায়নিক ধর্ম যেটাই ছিল, সেইটাকে সে আস্তে 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 কী হচ্ছে, আরও বেশি ক্ষয় প্রতিরোধী হলো, বা আরও বেশি, মানে মোট কথা তার ভৌত রাসায়নিক যে ধর্মগুলো রয়েছে সেটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। তো এই যে রূপান্তরিত শিলার কথা বলছি, যেমন যদি কোনো পাললিক শিলা রূপান্তরিত হয়, পাললিক শিলা যদি রূপান্তরিত হয় তাহলে সেই পাললিক শিলার মধ্যে প্রথম কথা, কোনো পাললিক শিলার মধ্যে জীবাশ্ম থাকতে পারে, তাহলে সে যদি রূপান্তরিত হয় তাহলে তার কি হবে? জীবাশ্মটা থাকবে না, জীবাশ্ম থাকে না, জীবাশ্ম থাকে না, সেই জীবাশ্মটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে রূপান্তরিত। তারপর যেমন যে চুনা পাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। আবার এই মার্বেল আমরা দেখেছি বিভিন্নভাবে আজকের দিনে ঘর বাড়ি বা মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় মার্বেলের প্রচুর ব্যবহার আছে। তাহলে সেটা কি হলো না, ছিল কি? ছিল চুনা পাথর রূপান্তরিত হয়ে গেল মার্বেল। তাহলে যে এই ধরনের যে শিলাগুলো, আগ্নেয় শিলা, পাললিক শিলা যেগুলো বলছি, এরা যখন রূপান্তরিত হয় তখন কি হয়? আরও বেশি ক্ষয় প্রতিরোধী হয়, আরও বেশি ক্ষয় প্রতিরোধী। যা ছিল তার থেকে আরও বেশি শক্তিশালী হয়। আরও বেশি শক্তিশালী হয়। তাহলে এই হচ্ছে, যদি সেখানে কোনো রকম দারুণ ফাটল এইগুলো কিন্তু থাকবে না। বোঝা গেল রূপান্তরিত শিলা। তো এবার এই যে শিলা রূপান্তরিত হচ্ছে, তার একটা কোন শিলা থেকে কিসে রূপান্তরিত হয়? যেমন গ্রানাইট, এটা একটা আগ্নেয় শিলা, রূপান্তরিত হয়ে গেল নিস। বেলে পাথর পাললিক শিলা, রূপান্তরিত হয়ে গেল কোয়ার্টজাইট। চুনা পাথর রূপান্তরিত হচ্ছে মার্বেল। কয়লা রূপান্তরিত হয় গ্রাফাইট, আর ব্যাসল্ট রূপান্তরিত হয় অ্যামফিবোলাইট। তাহলে কি কি দাঁড়ালো? একটা প্রথমে যেটা দিয়ে স্টার্ট করেছিলাম আগ্নেয় শিলা, তারপরে যেটা বললাম পাললিক শিলা, তারপরে যেটা বললাম রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয় শিলা কখন পাললিক শিলায় পরিণত হয়? আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা হয় কখন?
আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হতে পারে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে, বায়ু, নদী, হিমবাহ ইত্যাদি। সেটা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে কোনো জলাশয়, সমুদ্র, নদীর হ্রদে গিয়ে জমা হয়, আস্তে আস্তে সেটা পাললিক শিলায় পরিণত হয়। তাহলে আগ্নেয় থেকে পাললিক শিলা হতে পারে। আবার পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা হতে পারে। কীরকম? পাললিক শিলা যদি আরও বেশি চাপ, তাপের প্রভাবে সে কী হয়? রূপান্তরিত হয়। যেমন বললাম যে চুনাপাথর থেকে মার্বেল হতে পারে। আবার পাললিক শিলা আবার কি হয় না, রূপান্তরিত শিলাটাও পাললিক শিলায় পরিণত হতে পারে, যে কোনো রূপান্তরিত শিলা, যেমন নিস, কোয়ার্টজাইট, মার্বেল, গ্রাফাইট, অ্যাম্ফিবোলাইট, এই সমস্ত প্রত্যেকটা রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে নদী, সমুদ্র, জলাশয়ে গিয়ে পাললিক শিলায় পরিণত হতে পারে। তাহলে প্রত্যেকটা শিলায় রূপান্তরিত হচ্ছে। আবার যদি দেখি যে আগ্নেয় শিলা, সে আরও বেশি চাপ, তাপের প্রভাবে সে রূপান্তরিত শিলায় পরিণত হতে পারে। আবার রূপান্তরিত শিলা যদি ভূগর্ভের ম্যাগমার সংস্পর্শে আসে কোনোভাবে, তাহলে সেই রূপান্তরিত শিলাও কিন্তু আগ্নেয় শিলায় পরিণত হয়ে যেতে পারে। রূপান্তরিত শিলা যদি ভূগর্ভের ম্যাগমার সংস্পর্শে আসে, কোথাও অগ্নুৎপাত হচ্ছে, আগ্নেয়গিরি রয়েছে, সেখানে যদি কোনো রূপান্তরিত শিলা থাকে, তাহলে সে তো ওই আগ্নেয়গিরির আগুনে পুড়ে টুড়ে একাকার হয়ে সে আগ্নেয় শিলায় পরিণত হয়ে যাবে। আবার যদি দেখি যে কোথাও পাললিক শিলা রয়েছে, সেখানে আবার অগ্নুৎপাত হচ্ছে, তাহলে সেই পাললিক শিলাটাও কিন্তু আগ্নেয় শিলাতে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাহলে এই যে বিষয়টা হলো, প্রত্যেকটা শিলা প্রত্যেকটাতে রূপান্তরিত হচ্ছে। আগ্নেয় থেকে পাললিক, পাললিক থেকে রূপান্তরিত, রূপান্তরিত থেকে আগ্নেয়। এই ঘটনাটার নাম হচ্ছে শিলাচক্র। শিলাচক্র এটা কিন্তু ঘটতেই থাকে, এটাকে বলা হয় শিলাচক্র। এবার একটু দেখিনি যে বিভিন্ন শিলায় গঠিত ভূমিরূপগুলো কীরকম হয়, যদিও সেটা আগে আলোচনা হয়েছে যে বিভিন্ন রকম শিলায় গঠিত ভূমিরূপগুলো দেখতে কীরকম হয়। যেমন বললাম, যদি গ্রানাইট শিলা গঠিত হয়, তাহলে গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপটা এরকম গোলাকার হবে, এটা গ্রানাইট গঠিত ভূমিরূপ, গ্রানাইট গঠিত ভূমিরূপ। আর যদি ব্যাসল্ট গঠিত ভূমিরূপ হয়, তাহলে এই রকম চ্যাপ্টা হবে, ব্যাসল্ট শিলায় গঠিত ভূমিরূপ, এরকম দেখতে চ্যাপ্টা প্রকৃতির হয়। আর যদি আমরা একটু চুনাপাথর গঠিত অঞ্চলে দেখি, যেটাকে বলা হচ্ছে কাস্ট ভূমিরূপ, সেখানে আবার অদ্ভুত ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, যেটা যেমন গ্রানাইটটা কোথায় দেখা যায় আগে আলোচনা করলাম, এটা দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, ছোটনাগপুর, এখানে গ্রানাইট গঠিত হতে পারে। ব্যাসল্ট কোথায় বললাম? দাক্ষিণাত্য। পরেরটা কি বলছি, যে চুনাপাথর গঠিত, চুনাপাথর গঠিত অঞ্চলে ভূমিরূপটা কি হয়, এইরকম ভাবে চুনাপাথর গঠিত অঞ্চলে গুহা সৃষ্টি হয়, সেখান থেকে চুনাপাথরের জলীয় দ্রবণ এইভাবে উপর থেকে নিচের দিকে নামতে থাকে, যেটাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট। আর জলীয় দ্রবণের অংশ চুনাপাথরের মেঝেতে এইভাবে বৃদ্ধি পায়, যেটাকে বলা হয় স্ট্যালাকমাইট। এটা চুনাপাথর গঠিত অঞ্চল, এবং এই যে ভূমিরূপটা সৃষ্টি হলো, এটা হচ্ছে বলা হয় গুহা মধ্যস্থ ভূমিরূপ। এবং চুনাপাথর গঠিত অঞ্চলের এই ভূমিরূপকে বলা হয় কার্স্ট ভূমিরূপ। কার্স্ট ভূমিরূপ, যেটা কোথায় দেখতে পাওয়া যায়? মধ্যপ্রদেশের পাঁচমারি। তাহলে এই সমস্তটা মানে বিভিন্ন রকম গঠিত ভূমিরূপ আমরা কিন্তু আবার মানচিত্রের সাহায্যেও দেখাতে পারি। কীরকম? যেমন ছবিটা আগে করেছিলাম, আবারও দেখাই।
যেমন এইখানে ছোটনাগপুর মালভূমি, এটাতে কি তৈরি হয়ে যায় দেখা গেল, দেখালাম গ্রানাইট। আবার এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, যেটাতে কি সৃষ্টি হতে দেখা গেল, ব্যাসল্ট। ডেকান ট্রাপ। আবার এই রকম জায়গায় মধ্যপ্রদেশ পাঁচমারি, যেখানে কিন্তু আমরা এই গুহা মধ্যস্থ ভূমিরূপ অর্থাৎ চুনাপাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ নামে পরিচিত, সেটা কিন্তু আমরা এই মধ্যপ্রদেশ পাঁচমারি এখানে দেখতে পাই। তাহলে সমস্ত ভূপ্রকৃতিগত মানে শিলার যে বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ এবং তাদের ফলে গঠিত ভূমিরূপ সবই কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রয়েছে। আবার যদি দেখি যে পাললিক শিলা গঠিত অঞ্চল, যেমন আমরা সেটা পাললিক শিলা গঠিত অঞ্চল হিমালয় বলতে পারি। এইখানে হচ্ছে পাললিক শিলা গঠিত অঞ্চল, পাললিক শিলা গঠিত অঞ্চল ইত্যাদি। এবার দেখা যাক যে যে শিলা গঠিত হয়, এই শিলার মধ্যে কি কি ধরনের খনিজ যারা শিলা গঠন করতে পারে। যেমন ম্যাঙ্গানিজ, ডলোমাইট, সিলিকন, মাইকা, অ্যাগাইট, হর্নব্লেড, একাধিক খনিজ যেগুলো শিলা গঠন করে। এবার দেখে নিই যে শিলা, এই শিলা থেকে, শিলা হলো ভূত্বক গঠনকারী উপাদান। এই শিলা থেকে কি করে মাটির সৃষ্টি হয়, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়। তাহলে এই রকমভাবে যখন আমরা পরীক্ষার খাতায় লিখব তখন কিন্তু আমরা একটু এরকম ডায়াগ্রামগুলো করলে ভালো। এবার দেখে নিই শিলা থেকে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয়। শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি, শিলা থেকে কিভাবে মৃত্তিকা বা মাটির সৃষ্টি হয়, কীরকমভাবে হয়। ধরা যাক কোনো একটা শিলা রয়েছে, সে প্রথমত আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা আবহবিকারগ্রস্ত হয়। অর্থাৎ আবহবিকারগ্রস্ত মানে কি, চূর্ণ বিচূর্ণ হয়। এইভাবে এটা যেটা হলো, এটা কি হচ্ছে, আবহবিকারগ্রস্ত হলো। আবহবিকার সম্বন্ধে তোমরা ডিটেলসে আরেকটু উঁচু ক্লাসে গিয়ে পড়বে যে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলাসমূহ যদি চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে পড়ে থাকবে, যেখানে চূর্ণ বিচূর্ণ হবে সেখানে পড়ে থাকবে, তার ভৌত ধর্মের পরিবর্তন হতে পারে, আবার ভৌত রাসায়নিক দুটোরই পরিবর্তন হতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে আবহবিকার। তাহলে আবহবিকারের ফলে এই যে অংশটা সৃষ্টি হলো, চূর্ণ বিচূর্ণ অংশটা, এটার নাম হচ্ছে রিগোলিথ। কি বলা হয়, রিগোলিথ। এই রিগোলিথের সঙ্গে যদি জৈব পদার্থ যুক্ত হয়, তার মানে জৈব পদার্থ যদি যুক্ত হয়, তখন যেটা সৃষ্টি হয়, তখন এই রিগোলিথের সঙ্গে জৈব পদার্থ যুক্ত হওয়ার ফলে তখন যেটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে মাটি। রিগোলিথ, আবহবিকারগ্রস্ত পদার্থের নাম রিগোলিথের সাথে জৈব পদার্থ যুক্ত হলে হয় মাটি। আবার এই মাটি বিভিন্ন রকমের হয়। যেমন প্রথমত হচ্ছে, ধরা যাক একটা মাটির নাম হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা মানে হচ্ছে যে মৃত্তিকার রং হচ্ছে কালো রঙের হয়। এই কৃষ্ণ মৃত্তিকা গঠিত অঞ্চলটা, তাহলে এর শিলাটা কি হবে, ব্যাসল্ট শিলা হয়। ব্যাসল্ট শিলা কোথায় লক্ষ্য করা যায় ব্যাসল্ট শিলা? এই যে দাক্ষিণাত্য মালভূমি, এই দাক্ষিণাত্য মালভূমিতে এই ব্যাসল্ট শিলাটা লক্ষ্য করা যায়। তাহলে দাক্ষিণাত্য মালভূমিতে যদি ব্যাসল্ট শিলা লক্ষ্য করা যায়, তাহলে দাক্ষিণাত্য মালভূমিতে কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যাবে। কারণ শিলা যদি ব্যাসল্ট হয়, তাহলে মৃত্তিকাটা কি হবে, কৃষ্ণ মৃত্তিকা। আবার
যে সমস্ত জায়গাতে লোহিত মৃত্তিকা, লোহিত মৃত্তিকা আবার কোথায় হবে? যেখানে গ্রানাইট শিলা রয়েছে, গ্রানাইট শিলা রয়েছে। তাহলে গ্রানাইট শিলা যেখানে রয়েছে সেটা হচ্ছে লোহিত মৃত্তিকা। তাহলে গ্রানাইট শিলা কোথায় রয়েছে? এই যে ছোটনাগপুর মালভূমি। তাহলে ছোটনাগপুর মালভূমিতে গ্রানাইট শিলা রয়েছে। এই কারণে ছোটনাগপুর মালভূমির মৃত্তিকার রং কি হচ্ছে? ল্যাটেরাইট। তাহলে এটা হচ্ছে কি? ছোটনাগপুর মালভূমি। এই রকম আর কি। এইভাবে বেলে পাথর থেকে আবার আবহবিকারগ্রস্ত হলে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে বেলে মাটি। এই হলো ওভারঅল আমাদের শিলা অধ্যায়টা ক্লাস 8-এর সিলেবাসে এইটুকুনি আছে। তো তোমরা প্রতিটা শিলা, তার বৈশিষ্ট্য, কি কি কাজে ব্যবহার হয়, ছবিসহ তার কোথায় অবস্থিত, ভারতবর্ষে কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো একটু মনোযোগ সহকারে পড়ে নেবে। আর যেটা বলবো যে এইভাবে তো আমাদের মানে ক্লাসটা এখন এইভাবেই হবে, পড়াশুনোটা তো স্কুল বন্ধ, এইভাবেই হবে। তো সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমাদেরকে কিন্তু অলওয়েজ কিন্তু নিজেদেরকে বিভিন্নভাবে মোটিভেট রাখতে হবে। সিচুয়েশান যা তার বেসিসে পড়াশোনা এইভাবে করতে হবে। তো এই প্রসঙ্গে একটা গল্প বলে একটু কমপ্লিট করি, যে সবথেকে বেশি যে হীরের খনি, সেই হীরের খনি সবথেকে বেশি রয়েছে আফ্রিকাতে। আবার বেশিরভাগ হীরের খনিগুলো কয়লা খনিতেই রয়েছে। তো আফ্রিকাতে যারা ফার্স্ট টাইম মানে হীরে খোঁজার জন্য খনি খনন করেছিল, তারা একটা সময় পরে ফার্স্ট্রেটেড হয়ে ছেড়ে দিয়েছিল যে আর মনে হয় এখানে পাওয়া যাবে না, এতটা খুঁড়ে চলে এলাম, আর মনে হয় পাওয়া যাবে না, ফার্স্ট্রেটেড হয়ে ছেড়ে দিয়েছিল। সেকেন্ড টাইম যারা খনন করেছিল তারা কিন্তু অল্প খুঁড়ে পেয়ে গেছিল, অল্প খুঁড়ে পেয়ে গেছিলো। তো যেটা আমি বোঝাতে চাইছি যে এইভাবে হাল ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না, কমপ্লিট করতে হবে। ঠিক, ক্লাস 8 সিলেবাস ভালো করে কমপ্লিট করব, তারপর 9, তারপর 10 মাধ্যমিক দেব। এবং মনের ভিতরে কিন্তু ওইরকম একটা স্বপ্ন থাকতে হবে যে আমি কিন্তু ওই হিরেতে পৌঁছবই। এটা খুব ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে খুব ভালো করে তোমরা পড়াশুনো করো, স্যারেরা বিভিন্নভাবে তোমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, নমস্কার।